জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই হেডলাইন্স। আড়াই দশক পর দিল্লির মসনদে বিজেপি নাকি ফের পহলে আপ, শনিতে নজর সবার। শেখ হাসিনার মন্তব্য তার ব্যক্তিগত বয়ান, বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনারকে তলব দিল্লির। রাজ্যে নির্বাচনী ভোটার তালিকায় এমন গন্ডগোল, এভাবেই জিতল বিজেপি, বিস্ফোরক রাহুল। নেতৃত্ব সংকটে নাজেহাল রাজ্য বিজেপি, ফের দিল্লি ফেরানোর ডাক আদি কর্মীদের। দুই বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, বিস্ফোরণের পর থেকে কল্যাণীতে তুমুল উত্তেজনা। রবিবার তিলোত্তমার জন্মদিন, মুখ্যমন্ত্রী বাড়িতে যাচ্ছে নিমন্ত্রণ পত্র। প্রতিদিনের বাছাই করা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছে বিস্তারিত খবরে। একটা দল 2014 সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে, অন্য দলটি 26 বছর আগে দিল্লির মসনদ হারিয়েছে। 2025-এর নির্বাচনে জিতে দিল্লিতে সরকার গড়বে কারা, বিজেপি নাকি আপ? লড়াইয়ে কি টিকে থাকতে পারবে কংগ্রেস? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, শনিবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে। কার দিকে পাল্লা ঝুঁকবে তার আভাস পাওয়া যাবে গণনা শুরুর কয়েক ঘন্টা পর থেকে। দিল্লিতে মোট ভোটার সংখ্যা বেড়ে 1.5 কোটির বেশি। বুধবার 5ই ফেব্রুয়ারি এক দফায় দিল্লির 70টি আসনে ভোট গ্রহণ হয়েছে। শেষ পর্যন্ত ভোট পড়েছে 60.42%। কোনো ভোট কেন্দ্রে পুনর্নির্বাচন হয়নি। শনিবার সকাল 7টা থেকে ভোট গণনা শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় 5,000 ভোটকর্মী ভোট গণনার সঙ্গে যুক্ত থাকবেন। 70টি কেন্দ্রে মোট 699 জন প্রার্থীর ভাগ্য শনিবার নির্ধারণ হবে। 2014 সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি আপ। লোকসভা নির্বাচনে ফল যাই হোক, বিধানসভা নির্বাচনে আপকেই পহলে রেখেছেন দিল্লিবাসী। অন্যদিকে 1998 সালের ডিসেম্বরে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর আর সেখানে সরকার গড়তে পারেনি বিজেপি। তবে বুধবার ভোট গ্রহণ শেষে বেশিরভাগ ভোট ফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। দিল্লিতে সরকার গড়তে 36 জন বিধায়কের সমর্থন দরকার। বিজেপি সেই সংখ্যা পেরিয়ে যাবে বলে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে। এখন দেখার বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মেলে নাকি দিল্লিতে ফের পহলের আপ থাকে। বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব দিল্লির। বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে তলবের পরদিনই দিল্লিতে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনারকে তলব ভারতের। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে একাধিকবার এই বার্তা দিয়েছে নয়াদিল্লি। তারপরও নানা ইস্যুতে ভারতের বিরুদ্ধে তোপ দেগে চলেছে বাংলাদেশ। এমনকি শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতকে আক্রমণ করেছে। এই নিয়ে এবার বাংলাদেশকে কড়া বার্তা নয়াদিল্লির। ইউনূস প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও ভারত যে বাংলাদেশের মন্তব্যকে ভালোভাবে নিচ্ছে না। ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে স্পষ্ট করে দিল সাউথ ব্লক। শুক্রবার বিকাল 5টায় সাউথ ব্লকের নুরুল ইসলামকে ডেকে পাঠানোর বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত, কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশে কিছু আধিকারিক ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে চলেছেন এবং সে দেশের আভ্যন্তরীণ বিষয়ের জন্য ভারতকে দায়ী করছেন। শেখ হাসিনা যে মন্তব্য করছেন সেটা তার ব্যক্তিগত বয়ান, তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা চালাবে। আশা করব বাংলাদেশ পরিবেশ ও পরিস্থিতির অবনতি না ঘটিয়ে একইভাবে প্রতিদান দেবে। মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে আরও একবার নির্বাচন কমিশনকে একহাত নিলেন রাহুল গান্ধী। সে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে মারাত্মক অভিযোগ, রহস্যময়ভাবে ভোটার যুক্ত হওয়ার দাবি বিরোধী দলনেতার। তার কথায় মহারাষ্ট্রে গত 5 বছরে মহারাষ্ট্রে 32 লক্ষ ভোটার যোগ করা হয়েছিল, কিন্তু 2024 লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের মধ্যে 39 লক্ষ ভোটার যুক্ত হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এত ভোটার কিভাবে এলো? প্রশ্ন রাহুল গান্ধীর। এই বিষয়ে যাবতীয় তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি। আজ শুক্রবার সকালে এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। এনসিপি নেতা সুপ্রিয় সুলে এবং শিবসেনার নেতাদের সঙ্গে নিয়েই এদিন এই বৈঠক করেন তিনি। আর সেখানেই সে রাজ্যের ভোটার সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। বলেন, মহারাষ্ট্র সরকার অনুযায়ী সে রাজ্যে 9.54 কোটি ভোটার প্রাপ্ত রয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য বলছে মহারাষ্ট্রে 9.7 কোটি ভোটার আছে। তাহলে এখানেই প্রশ্ন উঠছে, মহারাষ্ট্রে পপুলেশনের থেকেও বেশি ভোটার? প্রশ্ন রাহুল গান্ধীর। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কামাঠি বিধানসভা আসনের কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা। বলেন, কংগ্রেসের লোকসভায় প্রায় 1.36 লোক ভোট পেয়েছিল, সেখানে বিধানসভায় 1.34 লক্ষ, কিন্তু বিজেপির ভোট রহস্যজনকভাবে বেড়ে 1.19 লাখ থেকে বেড়ে 1.75 লাখ হয়ে গেছে। হাতে আর বছর খানেকের কিছু বেশি সময় বাকি, অথচ এখনো অগোছালো খাতায় কলমের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। 26 বিধানসভা নির্বাচনের আগে নেতৃত্ব সংকটে ভুগছে বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে নাটকীয়ভাবে রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষ ফেরানোর ডাক উঠছে।
আদি বিজেপি কর্মীরা চাইছেন যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল তাকে ফেরানো হোক সভাপতি পদে। আসলে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে প্রকৃত অর্থেই ডামাডোল চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের মতো করে চলছেন। তার বহু জায়গায় সভা মিছিলে বিজেপির পতাকা দেখা যাচ্ছে না। বর্তমান রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে রাজ্যে সময় দিতে পারছেন, দলে সেভাবে মাথা কেউ নেই। তার মধ্যে আবার সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া স্থগিত, মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা স্থগিত। এই অচল অবস্থায় সোশ্যাল মিডিয়ায় সায়ন্তন বসুর অনুগামীরা দিলীপ ঘোষকে সভাপতি পদে ফেরানোর দাবি করছেন। সায়ন্তনের সোশ্যাল মিডিয়া টিমের তরফে জোরালোভাবে দিলীপের নাম সভাপতি পদে প্রস্তাব করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। পোস্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তার মতো এত সাফল্য কেউ আনতে পারেনি কেউ না, কারণ তিনি ব্যক্তিতে নয় আদর্শ টিম গেমে বিশ্বাস করতেন। তিনি 2016 থেকে 2021 এই সামান্য সময়ে বঙ্গ বিজেপিকে দ্বিতীয় শক্তি করেছেন এবং তার কথাই চললে আমরা আজ ক্ষমতায় থাকতাম। দলের প্রাক্তন সহ সভাপতি রামকমল পাঠকও একই কথা বলছেন। তার বক্তব্য, বঙ্গ বিজেপিতে এখন যে অচল অবস্থা তৈরি হয়েছে সেটা বন্ধ হওয়া দরকার। সেজন্য দ্রুত শক্তিশালী কাউকে রাজ্য সভাপতি পদে বসাতে হবে। এসবের মধ্যে আবার রয়েছে সাংগঠনিক নির্বাচনীয় দুর্নীতির অভিযোগ। সাংগঠনিক নির্বাচনীয় দুর্নীতি অভিযোগে আবার পুরনো বিজেপির নেতারা দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাকে মেল করেছেন। বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানি ঘটনায় ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। কল্যাণীর রক্তলা এলাকায় বিক্ষোভের মুখে দুই বিজেপি বিধায়ক। অভিযোগ, তৃণমূল কর্মীর সমর্থকেরা তাদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেন। পাল্টাই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে সরব পদ্ম বিধায়কেরা। শুক্রবার কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রক্তলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে 4 মহিলার মৃত্যু হয়। নিহতেরা হলেন বছর 60-এর বাসন্তী চৌধুরী এবং অঞ্জলি বিশ্বাস। বাকিরা হলেন 35 বছর বয়সী রুমা সোনার এবং বছর 40-এর দুর্গা সাহা। এই ঘটনায় এক মহিলা জখম হন, তিনি বছর 49-এর উজ্জ্বল ভূঁইয়া। তার অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রানাঘাট পুলিশ, জেলার পুলিশ সুপার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সরু গলিতে ওই বাজি কারখানাটি হওয়ায় সেখানে দমকল পৌঁছতেও সমস্যা হয়। তাই বাধ্য হয়ে ওই কারখানা চত্বরে থাকা টিউবওয়েল থেকে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। কিভাবে সকলের নজর এড়িয়ে বাজি কারখানা গড়ে উঠল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পরে কল্যাণী বিধায়ক অম্বিকা রায় এবং চাকদাহের বিধায়ক বঙ্কিম ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। তাতে আরো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, তাদের লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। যদিও পুলিশ কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পদ্ম বিধায়কের নিরাপদে এই এলাকা থেকে বের করে আনে পুলিশ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক অম্বিকা রায়। তার অভিযোগ, কারখানা চত্বরে দমকল ঢাকার রাস্তা নেই, রাস্তা বেহাল, তাই এমন পরিস্থিতি হয়েছে। কেন এতদিন ধরে বাজি কারখানা চললেও তা সকলের এড়িয়ে গেল, সে প্রশ্ন তোলেন বিধায়ক বিজেপি। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন তিনি। 9 ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। সেদিন রাস্তায় নাম ডাক আগেই দিয়েছিলেন তিলোত্তমার মা। এবার তিলোত্তমার জন্মদিনে বড় কর্মসূচি প্রতিবাদী মঞ্চেরা, তাতে আমন্ত্রণ জানানো হয়েছে সিবিআইকেও। সিজিও কমপ্লেক্স নিমন্ত্রণ দিয়ে এসেছেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ জানাতে যাবে প্রতিবাদী মঞ্চ। অনেক আন্দোলন, বহু রাত জাগা, বহু ধরনা পথে নামা হয়েছে। এবার কি তবে গান্ধীগিরি পথে বা তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলন? অভিনব কায়দায় তিলোত্তমার জন্মদিন পালন চিকিৎসক নাগরিক সমাজের প্রতিনিধিদের। আগামী রবিবার তিলোত্তমার জন্মদিন উপলক্ষে আর্যিকর রবিবার বিকালে স্মরণসভার আয়োজন। স্মরণসভার নাম বাংলার মেয়ের জন্মদিন। আমন্ত্রণপত্রে 6 মাসে অধরা বিচারের উল্লেখ রয়েছে। সেই আমন্ত্রণ পত্র নিয়ে বিধাননগর কমিশনারেট, লালবাজার স্বাস্থ্য ভবন, রাজ্য মেডিকেল কাউন্সিলে আমন্ত্রণপত্র হাতে চিকিৎসক নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত 6 মাসে কলকাতার পথ ঘাটে তিলোত্তমা কাণ্ড নিয়ে আন্দোলনের মঞ্চে বারবার কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট, মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য ভবনের ভূমিকা সরব থেকেছেন আন্দোলনকারীরা। তিলোত্তমার জন্মদিনে সেই তাদেরই গান্ধীগিরির পথে আমন্ত্রণ আন্দোলনকারীদের মঞ্চের সদস্যদের। শুভবুদ্ধির উদয়ের বার্তা দিতে এই আমন্ত্রণ বলে জানাচ্ছেন তারা।